আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর ইতিহাসে এমন কিছু প্লেন দুর্ঘটনা ঘটেছে যেগুলো কেবল ভয়াবহতাই ছিল না, বরং সেগুলো ছিল অমীমাংসিত রহস্যে ঘেরা। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে এমন সব প্লেন দুর্ঘটনা ঘটেছে যেখানে মুহূর্তেই শেষ হয়েছে শত শত প্রাণ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পুরো প্লেনই আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে। আবার কিছু দুর্ঘটনা তো এতটাই ভয়ানক যেখানে আকাশেই দুটি প্লেন মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কয়েকটি প্লেন দুর্ঘটনা সম্পর্কে, যেগুলো স্মরণীয় হয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। তো চলুন সাবস্ক্রাইব করে শুরু করা যাক। 1979 সালের 25শে মে যুক্তরাষ্ট্রের শিকাগো ওহারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 191 ডগলাস DC-10 বিমানটি রানওয়ে থেকে আকাশ থেকে ওড়ার পরপরই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এটি আকাশে ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের বাম পাশের ইঞ্জিনটি পুরোপুরি ছিটকে পড়ে যায়, আর সেই সঙ্গে ছিঁড়ে যায় বিমানের লিফটিং প্যানেল ও হাইড্রোলিক সিস্টেম। ফলে বিমানের পাইলটরা দ্রুত পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করলেও বিমানের বাম দিক ধীরে ধীরে নিচের দিকে কাত হয়ে যায় এবং ওড়ার মাত্র 31 সেকেন্ড পরই বিমানটি বিধ্বস্ত হয়ে যায় শিকাগোর কাছাকাছি একটি খোলা মাঠে। আর এই মর্মান্তিক দুর্ঘটনাতে বিমানে থাকা 258 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য মিলিয়ে সর্বমোট 271 জন নিহত হয় এবং এটি ছিল সেই সময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। পরবর্তীতে বেরিয়ে আসে একটি চাঞ্চল্যকর তথ্য। বিমানটির ইঞ্জিন রক্ষণাবেক্ষণের সময় সংস্থাটি যে ফর্কলিফট ব্যবহার করেছিল তা আসলে ইঞ্জিন মাউন্টিং এর স্ট্রাকচারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ার মূল কারণ ছিল। এই দুর্ঘটনার পরে DC-10 মডেলের সব বিমানগুলো সাময়িকভাবে গ্রাউন্ডেড ঘোষণা করা হয় এবং FAA থেকে শুরু করে সব এভিয়েশন সংস্থা বিমান রক্ষণাবেক্ষণ নীতিমালাতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। 1985 সালের 12ই আগস্ট জাপানে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 এর বিধ্বস্ত হওয়া বোয়িং 747 SR মডেলের বিমানটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাত্র 12 মিনিট পরেই বিমানে থাকা ক্রু মেম্বারদের আকাশে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিমানের পেছনের প্রেসারাইজড ব্ল্যাক হেডস হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে যায় এবং সমস্ত হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম একসাথে অকেজ হয়ে পড়ে। ফলে পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এমনকি এর জন্য তারা ইঞ্জিনের থ্রাস্ট পরিবর্তনের মাধ্যমে বিমানটি কিছুটা স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যায় প্রায় 32 মিনিট ধরে, কিন্তু তাতেও কাজ হয়নি। আস্তে আস্তে বিমানের ভেতরে থাকা মানুষজন এবং ক্রু মেম্বারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি যাত্রীরা চিৎকার করতে শুরু করে। কেউ কেউ আবার জীবনের শেষ চিঠি লিখে রাখেন পরিবারের উদ্দেশ্যে। তারপরে অনেক জল্পনা কল্পনার পরেও শেষ পর্যন্ত বিমানটি মাউন্ট তাকামাগাহারার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়ে যায় এবং বিমানে থাকা 524 জন যাত্রীর মধ্যে 520 জনই নিহত হয়, আর মাত্র 4 জন প্রাণে বেঁচে যায় এবং তারা সবাই ছিলেন নারী সদস্য। 1977 সালের 27শে মার্চ স্পেনের টেনেরিফ দ্বীপে অবস্থিত লস রোডিয়াস বিমানবন্দরে সংগঠিত হয় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই বিমান দুর্ঘটনাটি। KLM রয়েস ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট 4805 এবং প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইট 1736 এই রানওয়েতে মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়ে যায়। মূলত প্রচণ্ড কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। তাছাড়া এর পেছনে ছিল আরও একটি কারণ। মূলত KLM এর পাইলট ক্যাপ্টেন জ্যাকব ভেল্ট হুইজেন কন্ট্রোল টাওয়ারের অনুমতি না পেয়েই বিমানটি উড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নেন, আর তখনই প্যান অ্যাম বিমানটি একই রানওয়েতে উপস্থিত ছিল। মূলত এই দুর্ঘটনাতে মোট 583 জন প্রাণ হারিয়েছিল, যা এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড। তারপর এই ঘটনাটির পরে ককপিট যোগাযোগের ব্যবস্থায় বিশাল পরিবর্তন আনে এবং পরক্ষণেই তারা CRM পদ্ধতি চালু করে। 1985 সালের 23শে জুন ঠিক ভোরবেলায় কানাডার মন্ট্রিয়াল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 বোয়িং 747 বিমান আকাশে উড়ছিল। তারপরে হঠাৎ করে আয়ারল্যান্ড উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের আকাশে বিমানটি বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিমানে থাকা 329 জন যাত্রী এবং ক্রু মেম্বাররা কেউ বাঁচেনি সেদিন, যার মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। এক তদন্তে জানা যায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিমানে এই হামলাটি করেছিল, যারা চেয়েছিল ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। মূলত এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বিমানটি আকাশেই ছিন্ন ভিন্ন হয়ে মহাসাগরে পড়ে যায় আর টুকরো টুকরো ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে। এই হামলার পূর্বাভাস কানাডার গোয়েন্দা সংস্থার কাছে ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা পর্যাপ্ত পরিমাণ গুরুত্ব পায়নি, যার ফলে আগেই এই অ্যাকশন নেওয়া সম্ভব হয়নি।
2009 সালের 1 জুন এয়ার ফ্রান্স ফ্লাইট 447 এয়ারবাস A330 বিমান ব্রাজিলের রিও ডি জেনেরো থেকে ফ্রান্সের প্যারিসগামী পথে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এটি রাডার থেকে হারিয়ে যায়। ঠিক ওই সময়ে বিমানে থাকা 228 জন যাত্রী এবং ক্রু সদস্য কেউ বাঁচেনি। আর এই ঘটনাটি গোটা বিশ্বকে হতবাক করে তোলে, কারণ কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি, এমনকি বিমানের ভাঙা অংশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই দুর্ঘটনার আসল কারণ জানতে পুরো 2 বছর সময় লেগে যায়, আর এর জন্য বিশেষ ডিপসি রোবট ব্যবহার করে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় একটি ছোট মারাত্মক ত্রুটি ছিল বিমানের এয়ার স্পিড সেন্সরে, যাকে বলা হয় P2 টিউব, যা বরফে জমে গিয়েছিল এবং ভুল গতি নির্দেশ করছিল। পাইলটরা সঠিকভাবে বোঝার আগেই অটো পাইলট বন্ধ হয়ে যায় এবং তারা পরিস্থিতি সামলাতে গিয়ে বিমানটিকে ভুলভাবে স্টল অবস্থায় নিয়ে যায়, যার ফলে বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর সোজা সমুদ্রে আছড়ে পড়ে। এই দুর্ঘটনার পরপরই আন্তর্জাতিক এভিয়েশন কর্তৃপক্ষ বিমানের সেন্সর ও পাইলট প্রশিক্ষণের নতুন নিয়ম নিয়ে আসে। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 বোয়িং 777 বিমান মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী পথে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রার মাত্র 40 মিনিটের মাথায় এটি রাডার থেকে একেবারে অদৃশ্য হয়ে যায়। ঠিক ওই সময়ে বিমানে থাকা 239 জন যাত্রীর মধ্যে কেউ আর কখনো ফিরে আসেনি। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো টেকনিক্যাল সমস্যার জন্য সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, কিন্তু এরপরে যা সামনে আসে তা ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যজনক এক বিমান দুর্ঘটনা। মূলত বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গিয়েছিল আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর রহস্যজনকভাবে এটি পূর্ব দিক থেকে ঘুরে দক্ষিণ পশ্চিম দিকে ভারত মহাসাগরের দিকে মোড় নেয়। তারপরে বহু দেশের স্যাটেলাইট ও নেভাল প্রযুক্তি ব্যবহার করে বিমানটি নিখোঁজ হওয়ার সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি। তবে কয়েক মাস পরে ভারত মহাসাগরের দ্বীপের তীরে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও পুরো বিমান এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। ফলে বিমানটি কোথায় পড়েছে, কিভাবে পড়েছে বা কেনই বা রুট পরিবর্তন করেছিল, এসব প্রশ্নের উত্তর আজও মেলেনি। কেউ বলে এটি হাইজ্যাক করা হয়েছিল, কেউ বলেন পাইলট আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে এটি সামরিকভাবে বিস্ফোরিত হয়েছিল। এই দুর্ঘটনার পরে বিমান ট্র্যাকিং প্রযুক্তিতে বড় পরিবর্তন নিয়ে আসা হয়, যাতে রিয়েল টাইমে বিমানের অবস্থান নজরে রাখা যায়।